হাম উপসর্গে আরও 10 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি 600 ছুঁই। ঢাকার বাইরে থেকে প্রতিদিনই আসছে রোগী, হাসপাতালে বাড়ছে চাপ। ঈদের ছুটিতে চিড়িয়াখানায় নানা বয়সী মানুষের ভিড়, পশু পাখির সান্নিধ্যে শিশুদের চিত্ত বিনোদন। ভাইরাল ডোনাল্ড ট্রাম্প দেখতেই বেশি আগ্রহ দর্শনার্থীদের। চিড়িয়াখানার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম, আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত। ঘোরার জন্য আসছি, অনেক কিছু দেখতেছি, ভালোই লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। আজকে ছুটির দিন, আমরা চিড়িয়াখানায় আসছি, যে বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছি আর কি। উৎসবের দ্বিতীয় দিনে রাজধানীতে পশু কোরবানি দিয়েছেন সামর্থ্যবানরা। ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বর্জ্য অপসারণে এখনও তৎপর সিটি কর্পোরেশন। বিভিন্ন জায়গায় কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ও অবকাঠামো ত্রুটির প্রমাণ পেয়েছে তদন্ত দল। কাল প্রতিবেদন জমা দেবে কমিটি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম ও উপসর্গে থামছে না শিশু মৃত্যু, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 10 জনের। নতুন রোগী ভর্তি 732 জন। হামের প্রাদুর্ভাব শুরুর পর এই নিয়ে ফরিদপুরে 16 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন 129 জন রোগী। সিলেটে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি 18 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 205। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হাম ও উপসর্গের মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। রাজধানীর হাম পরিস্থিতি জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। শান্ত, আজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে কতজন নতুন রোগী ভর্তি হলো, সার্বিক অবস্থা জানাবেন। দেবাশিস, আমি যে ওয়ার্ডটিতে আছি এটি শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ড এবং এখানে বেড রয়েছে 30টি এবং আইসিইউতে বেড রয়েছে 14টি, যার 13টি ব্যবহারযোগ্য। একটিতে অক্সিজেন না থাকায় 13টি বেড আমরা কাউন্ট করতে পারি। এবং এখন পর্যন্ত বলতে হবে যে নতুন রোগী এখানে ভর্তি হয়নি, যারা রয়েছে তারা আগে থেকেই ভর্তি রয়েছে। এমনও রোগী রয়েছে যে প্রায় 24 থেকে 25 দিন যাবৎ এখানে চিকিৎসা নিচ্ছে, কিছুদিন আইসিইউতে ছিল, এখন আবার ওয়ার্ডে এসেছে। এমন ধরনের জটিলতা আমরা দেখতে পাচ্ছি এবং সবার ক্ষেত্রেই, শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে উচ্চ জ্বর, সর্দি, কাশি রয়েছে, চোখ লাল এবং চোখ থেকে পানি পড়ছে, মুখের ভেতর সাদা দাগ রয়েছে এবং পরে সারা শরীরে লালচে একটা র্যাশ হয়েছে। এমন প্রাদুর্ভাব বা এমন একটা লক্ষণ নিয়ে তারা কিন্তু ভর্তি হয়েছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যে এই জটিলতা হচ্ছে যে অনেক অভিভাবকই আসলে হামের যে চিকিৎসা বা হাম হয়েছে কিনা সেটি নিয়ে তারা সন্দিহান থাকেন। অনেকে জানতেও পারেন না যে বাচ্চার হাম হয়ে গিয়েছে, হয়তোবা স্বাভাবিক যে জ্বর মনে করেন, স্বাভাবিক শরীরে তাপমাত্রা বেড়েছে, এটাকে স্বাভাবিকভাবে জ্বর ভেবে নেন এবং পরবর্তীতে যখন শিশুর অবস্থা আরও বেশি শোচনীয় হয়, আরও বেশি খারাপ অবস্থা হয়, তখন গিয়ে চিকিৎসার জন্য তারা শরণাপন্ন হচ্ছেন। এতেই আসলে বড় ভুলটা হয়ে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। এবং এখানে বলতে হবে যে শিশুর শরীরে যদি অপুষ্টি থাকে এবং দেরিতে চিকিৎসার যে বিষয়টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু হাম সংক্রমণ অনেকটা বেড়ে যাওয়ার একটা প্রাদুর্ভাব থাকে এবং দ্রুত শিশুর অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা হিসেবে চিকিৎসকরা বলছেন, যদি শিশুর শ্বাসকষ্ট থাকে, শিশুর যদি খিঁচুনি হয়, যদি শিশু খেতে না চায় বা খেতে না পারে, অতিরিক্ত যদি ঝিমানো থাকে এবং ঠোঁট নীল হয়ে যায়, যদি টানা জ্বর থাকে, অর্থাৎ 8 দিন, 10 দিন, 12 দিন টানা যদি জ্বর থাকে, সেই ক্ষেত্রে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদিও এখানে আমরা দেখছিলাম যে নতুন রোগী এসেছেন অনেকে, কিন্তু বেড সংকুলন না থাকার কারণে কিন্তু তাদেরকে পার্শ্ববর্তী যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু রেফার করা হচ্ছে এবং আইসিইউর জন্য অনেকে এসেছিলেন, যদিও এখানে আইসিইউ সকল সিট বুকিং থাকার কারণে বা হাসপাতালে রোগী থাকার কারণে তা আইসিইউ কিন্তু অনেকে পাচ্ছেন না। স্বাভাবিকভাবে বলতে হবে যে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আরও নাজুকের দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। দেবাশিস।
ধন্যবাদ শান্ত যুক্ত হবার জন্য। উৎসবের ছুটিতে আনন্দে মেতেছে নগরবাসী। পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় জমিয়েছেন তারা। এর মধ্যে শিশুদের জন্য পছন্দের শীর্ষে জাতীয় চিড়িয়াখানা। এবছর প্রাণীদের মধ্যে বিশেষ আকর্ষণ ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। বেশিরভাগই খাঁচার সামনে জড়ো হয়েছেন। এছাড়া সব বয়সী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর, হরিণ, জলহস্তী সহ বিভিন্ন বন্যপ্রাণী। শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মুষটা দেখতে আসছি, সিংহ দেখতে। সিংহ তো পশু রাজা। বাঘ দেখা যায়, সিংহ দেখা যায়, বান্দর দেখা যায়, হরিণ দেখা যায়। চিড়িয়াখানা আমরা বানর দেখলাম, ভাল্লুক, তারপর ক্যাঙ্গারু, জিরাফ, হাতি ইত্যাদি। পর্যটন স্পটের খোঁজ খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? দেবাশিস, আমি রয়েছি নরসিংদীর পাঁচদোনায়। বরাবরের মতো ঈদের এই দ্বিতীয় দিনেও কিন্তু এই পার্কগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে একটু দেখাতে চাই দেবাশিস যে এখানে এখন আমি ওয়াটার পার্কে রয়েছি। আসলে দিন শেষে দিন গড়িয়ে আসলে বিকেল হয়েছে, তো বিকেলেও আসলে এই দর্শনার্থীরা এই ওয়াটার পার্কে কিন্তু পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে এখানে মেতেছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন। আসলে বরাবরের মতো এই ঈদুল আজহায় কিন্তু ঈদের দ্বিতীয় দিনেও আমরা জানি যে মানুষ কুরবানি নিয়ে আসলে অনেকটাই ব্যস্ত থাকেন। তো সে কারণে আসলে দর্শনার্থীদের ভিড় অন্যান্য গত ঈদের চেয়ে আসলে এই ঈদের তুলনামূলক দ্বিতীয় দিনে একটু কম রয়েছে। তবে এই ভিড়গুলো কিন্তু দেবাশিস বাড়তে থাকে ঈদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দিন পর্যন্ত কিন্তু এখানে এই দর্শনার্থীরা এখানে আসেন। আর এখানে আসলে দর্শনার্থীদের বিনোদনের জন্য কিন্তু এই পার্ক কর্তৃপক্ষ প্রতি বছরই নতুন নতুন রাইডস এখানে সংযোজন করেন, যার ফলে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দেবাশিস এখানে দর্শনার্থীরা এখানে আসেন, ঈদ আনন্দে মেতে ওঠেন। এবং বিভিন্ন বয়সী মানুষের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইডসও কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। আর এই ঈদের আনন্দটা কিন্তু ঈদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিন পর্যন্ত কিন্তু এখানে থাকবে। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদের দ্বিতীয় দিনেও ত্যাগের মহিমায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। রাজধানীর অলি গলিতে দিচ্ছেন কোরবানি। প্রথম দিন কসাই সংকট সহ নানা কারণে ঈদুল আজহার দ্বিতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। জানান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। চলছে ঈদুল আজহার আমেজ। ঐতিহ্য মেনে পুরান ঢাকায় চলছে পশু কোরবানি। ঈদের দ্বিতীয় দিনের বেশিরভাগ পশু কোরবানি হয় এই এলাকায়। আল্লাহর নামে কোরবানি দিব, সবাই মিলেমিশে। পুরনো ঢাকার মানুষ তো আমরা, এই ঈদের পরের দিনে আমরা কোরবানিটা দিই। প্রথম দিন কসাই সংকটে অনেকে কোরবানি দিতে পারেননি, তারাও পশু জবাই করছেন আজ। অনেকে দুদিনই একাধিক পশু কোরবানি করেন। কসাইদেরও কাটে ব্যস্ত সময়। কালকে একটা দিয়ে দিছি, কালকে হয়ে গেছে। আর এটা মহিষ বড় একটু, এটা আজকে দ্বিতীয় দিন দিতেছি। ঈদের পরের দিন অ্যাভেলেবেল কষাই থাকে, এই কারণে আমরা ঈদের পরের দিনই করি। মাংসটা আপনার ছাত্রা করে ফেললে তাড়াহুড়া করবে বেশি, এই জন্য আমরা ঈদের সেকেন্ড দিন করবো এটা করি। কালকে করছি 26টা, আজকে 3টা 5টা হইল, আরও 8টা আছে। ইসলামী রীতি অনুযায়ী ঈদুল আজহায় 3 দিন পশু কোরবানি করা যায়। রাজধানীর অনেক অলিতে গলিতেও পশু কোরবানি করতে দেখা যায় আজ। কিছুটা স্বস্তি আর নির্ঝঞ্ঝাটভাবে ধর্মীয় রীতি পালনের আশায় এ আয়োজন। প্রথম দিন একটা দিই, পরের দিন 2টা দিই। কসাইদের একটা প্রসেসে প্রবলেম থাকে, তারা জাত কসাই না, তার উপরও তারা ঝামেলা করে। ঈদের পরের দিন আর এই ঝামেলাটা হয় না। কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন অনেকে। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। ঈদ যাত্রার ভিড় ও ভোগান্তি এড়াতে ঈদের পরদিন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। তবে অন্যান্য সময়ের মতো বিশৃঙ্খলা বা হয়রানি নেই। যাত্রীরা বলছেন ফাঁকা রাস্তা এবং কম যানজটের আশায় ঈদের পরদিন ঢাকা ছাড়ছেন তারা। যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। তবে নির্ধারিত সময় টার্মিনালে বাস না আসায়
অনেকেই পড়েন বিড়ম্বনায়। এদিকে কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ কাউন্টারগুলোর কারণে যাত্রী কম পাচ্ছেন তারা। এদিকে ঈদের পরদিন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ যাত্রীদের। যেসব পশুর হাটের ইজারাদার শর্ত ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে শাহজাহানপুর এলাকার পরিদর্শনে গিয়ে প্রশাসক বলেন, হাটগুলো পরিষ্কারের জন্য ঈদের দিন থেকে 72 ঘন্টা সময় নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার গাফিলতির কারণে কিছু কর্মীদের শোকজ করা হয়েছে। কিছু কিছু ইজারাদার নিয়ম না মেনে নির্দিষ্ট স্থানের বাইরেও হাট বসিয়েছে। তাদের আগামীবার হাট ইজারা না দেওয়ারও কথা তুলে ধরেন তিনি। এছাড়া শনিবারের মধ্যে রাজধানীকে পুরোপুরি পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দুই সিটি প্রশাসকের। হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। যারা ডিসিপ্লিন মানে নাই, বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। রাজধানী জুড়েই চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। আরও জানাতে দক্ষিণখান এলাকা থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন চলছে? পরিবেশ নিয়ে কি বলছেন স্থানীয়রা? দেবাশিস, আপনি জানেন যে গতকাল থেকে প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশন বিশাল পরিচ্ছন্নতা অভিযান বা কর্মযজ্ঞ শুরু করেছেন এবং আমরা সেই অভিযানে দেখেছি ঢাকা শহর অনেকটাই পরিষ্কার বা পরিচ্ছন্ন হয়ে গেছে। অর্থাৎ তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু অনেকাংশেই তারা পূরণ করতে পেরেছেন এবং দু একটি বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন দু একটি জায়গায় আমরা দেখেছি কিছু কিছু জায়গায় ব্যত্যয় ছিল, তবে অধিকাংশ জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি। তবে আজকে আমি এসেছি রাজধানীর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে সকল নতুন ওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণখান, উত্তরখানের যে এলাকাটি রয়েছে সেখানে আসার পর আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তারা কোরবানির পরপরই মূলত এই সকল এলাকার যে সকল বর্জ্য ছিল সেগুলো তারা নিয়ে গেছেন। এখানে একজন এই এলাকার বাসিন্দা রয়েছে, আমি একটু কথা বলবো আপনার কাছে। আপনাদের কোরবানির বর্জ্যগুলো কি নিয়েছে সিটি কর্পোরেশন? নিয়ে গেছে। এই এলাকায় কি আর কোনো বর্জ্য আছে? কোনো ধরনের আশেপাশে কোথাও কি এরকম অভিযোগ আছে যে ময়লা নেয়নি? দেবাশিস, যেমনটি শুনছেন এখানে একজন প্রবীণ বাসিন্দা রয়েছে, তিনি যেমনটি জানাচ্ছেন যে আশপাশের সকল এলাকা থেকে সিটি কর্পোরেশনের লোকজন এসে সেসব বর্জ্যগুলো নিয়ে গেছে। তবে আমরা এখনো পর্যন্ত কোথাও অভিযোগ পাইনি যে সিটি কর্পোরেশন থেকে ময়লা নেয়নি কিংবা অন্য কোনো ধরনের অনিয়ম। বলা যায় যে মোটামুটি এই এলাকার কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম ভালোভাবে চলছে। ধন্যবাদ ফয়সাল যুক্ত হবার জন্য। রাতারাতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এও দাবি করেন, অতীতের তুলনায় দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত। শক্ত হাতে দমন করা হয়েছে কুরবানি হাটের চাঁদাবাজি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি কিংবা রাজনৈতিক প্রভাব চলবে না। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি যে কথাটি বলছিলাম, শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সেই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যেখানে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রিজভী আহমেদ জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ যাতে ভুক্তভোগী না হয়, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে তৎপর। আপনারা সরকারের যেগুলো ভুল হচ্ছে সেটা আপনারা ধরিয়ে দিতে পারেন, কিন্তু চক্রান্ত করা, ষড়যন্ত্র করা এবং নানাভাবে চক্রান্তের ইঙ্গিত দেওয়া, এইটা এদেশের মানুষ কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু যদি কোনো বৃহত্তর চক্রান্তের নীল নকশার অংশ হন, তাহলে সেটি হবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। রিজভী আহমেদ কথা বলেন ঈদ যাত্রা, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও। দাবি করেন, অতীতের তুলনায় এবার সবকিছুই ছিল অনেকটাই সন্তোষজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো নয়, বরং
একবার সফেদ পরিস্থিতি তৈরি হবে রাতারাতি এমন কোনো কথা নেই। একেবারে রাতারাতি যে কিছুই হবে না তা তো বলা যেতে পারে না, পৃথিবীর কোন দেশে সেটি নেই। তবে দেখতে হবে যে মানে আইনের শাসনটা বলবৎ আছে কিনা, অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা। অনেক সময়ের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমি বলবো যে অনেক ভালো। এর আগে কিভাবে এই গরুর হাটগুলোতে চাঁদাবাজি এবং নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু এবারে শক্ত হাতে সেগুলোকে দমন করা হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সরকার মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিবে। আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, আমি পলিটিক্যাল লোক, আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত না। বেছে বেছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। উত্তরাঞ্চলের এই বিদ্যাপীঠকে বিশ্বমানে উন্নতি করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেলে একই ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে কাল এই প্রতিবেদন দেওয়া হবে। এই ঘটনায় ছায়া তদন্তে আছে পুলিশ ও সিআইডি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাজধানীর আদ্দিন হাসপাতালে গত বুধবার ভোরে অল্প সময়ের ব্যবধানে মারা যায় 6 নবজাতক। অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় প্রতিক্রিয়া। মৃত্যুর কারণ জানতে সেদিনই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়। নির্দেশ দেওয়া হয় 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রমনার উপপুলিশ কমিশনার জানান, হাসপাতাল থেকে সংগ্রহ করা আলামত ধরেই চলছে তদন্ত। তৈরি করা হয়েছে ঘটনাস্থলের স্কেচ ম্যাপ। তদন্ত শুরু হয়েছে মাত্র, যেহেতু তদন্ত মাত্র শুরু হয়েছে, এখনো আমরা ওই পর্যন্ত আসলে পৌঁছানো আমাদের সম্ভাবনা। জানেন, আমরা সুযোগ পেয়েছি শুধুমাত্র গতকাল ঈদের দিন, আর তদন্ত কার্যক্রম চলমান। যদি কোনো কিছু পেয়ে যাই, সেটা যতটুকু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে আমরা শেয়ার করব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি হাসপাতালের নবজাতক ইউনিট পরিদর্শন করে প্রাথমিকভাবে গাফিলতি ও অনিয়মের তথ্য পেয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওয়ার্ডের পরিবেশ, রোগী ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঘাটতি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, হাসপাতালটির মানদণ্ড অনুসরণে ঘাটতি ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে তদন্ত কমিটি। শনিবার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আমাদের এখনো হাতে আসে নাই, কিন্তু তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে ত্রুটি আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। মৃত শিশুদের পরিবারগুলো বরাবরই অভিযোগ করছে হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে। তবে এ বিষয়ে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।